নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আর আপনাকেই বলছি, আমরা কিন্তু আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার্সে খুব কাছাকাছি আছি। তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করুন এক্ষুনি। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা মোটিভেট করবে। আজ আপনি শুনবেন লেখক সুরজিৎ ঘোষের কাহিনী শায়রা ফিরে এসেছে। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শায়রা ফিরে এসেছে। অভিশাপের জ্বালা বড় জ্বালা, ডাকে যদি একবার কোনো মতেই পাবি না তোরা কেউ এতটুকু ছাড়। গোটা পাড়ায় ঘনিয়ে আসবে অমঙ্গলের কালো ছায়া, মৃত্যু তোদের নিশানা করবে, বুঝবি তখন এ কেমন কালো মায়া। মরবি তোরা সবাই মরবি, কেউ পাবি না ছাড়। অন্ধকারের জগৎ এবার আসছে সে দুর্নিবার। প্রায় অন্ধকার রাস্তার ঠিক মধ্যিখানে চার পেয়ে জন্তুর মতো অদ্ভুত ভঙ্গিমায় এসে বসল এক শীর্ণকায় বৃদ্ধা। অনেকটা তফাতে দাঁড়িয়ে থাকা প্রায় টিমটিমে বিদ্যুৎ বাতিগুলোর রাতে এই বিভৎস গাঢ় অন্ধকার মোচনের কাজে পুরোপুরিভাবে অক্ষম হয়ে পড়েছে। সেই কারণেই হয়তো বৃদ্ধার মুখমণ্ডল বোঝা গেল না সঠিকভাবে। ছড়াখানা আওড়াতে সে খলখল করে হেসে উঠল বার কয়েক। তারপর সঙ্গে থাকা নিজের ঝোলা থেকে অদ্ভুত কিছু সামগ্রী বের করে সোজা বসে পড়ল শুনশান জনমানবহীন রাস্তাটার ঠিক মাঝখানে। এক ঝলক সমগ্র পরিবেশটাকে ভালো করে দেখলে যেন মনে হয় যে এই রাস্তা আদেও পৃথিবীর নয়, এ বুঝি নরকের পথ। চারিদিকে যেন জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার ঘাপটি মেরে রয়েছে, আর সেই অন্ধকারের মধ্যে যেন অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে আছে ভয়ানক অশুভ কোনো কিছু। কেবলমাত্র এই বৃদ্ধার ইঙ্গিত পাওয়া মাত্রই সে স্বমহিমায় আত্মপ্রকাশ করবে। বিড়বিড় করে এবার কোনো একটা মন্ত্রপাঠ করল বুড়ি। সাথে সাথেই যেন আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আকস্মিকভাবে খেলে গেল বিদ্যুতের লকলকে বিশাল তরবারি, আর সেই বিদ্যুতের আলোতে দেখা গেল বুড়ি প্রায় অর্ধমৃত একটা কালো বনমোরগের মাথা নিজের দাঁতে শক্ত করে কামড়ে ধরে সজোরে টান দিয়ে ছিঁড়ে ফেলল। গলগল করে রক্ত বেরিয়ে এলো, যাকে বলে একেবারে তরতাজা রক্ত। সেই রক্তে ভরে গেল বৃদ্ধার মুখ। ঠোঁটের চোয়াল বেয়ে টপ টপ করে রাস্তার মধ্যে রক্তের ধারা পড়তে লাগলো ক্রমশ। সেই রক্ত দিয়ে অদ্ভুত অজানা কোনো ভাষায় কিছু লিখল বুড়ি। তারপর সে নিজের ঝোলা থেকে বের করে আনলো একটা কালো কাপড়ের পুতুল। পুতুলটাকে পিচ রাস্তার মাঝখানে বসিয়ে দিয়ে একটা চক দিয়ে চক্রাকারে গণ্ডি কাটল সে। গণ্ডির চারকোণে এবার রাখলো 4টে কাগজি লেবু আর কিছুটা লাল সুতো। অস্পষ্টভাবে বিড়বিড় করে পুনরায় মন্ত্র পড়ে কিছু অদ্ভুত দর্শন লালচে গোলাকার পুঁথি ছুঁড়ে মারল ওই কালো পুতুলটার গায়ে। আর সাথে সাথে অবিশ্বাস্যভাবে মৃদু যেন কেঁপে উঠল পুতুলটা। পুনরায় কান ফাটানো শব্দ করে আবার মেঘে মেঘে বিদ্যুৎ খেলে গেল। কাছে পিঠে কোথাও বাজ পড়ল বোধহয়। বজ্রাঘাতের সাথে সাথেই বুড়ি আবার পিশাচিনীর মতো বিকৃত অট্টহাস্যে ফেটে পড়ল। তারপর সেই দাঁতে দাঁত চিবিয়ে কঠিন সুরে বলল, এই নবপল্লী পাড়ার কাউকে ছাড়ব না আমি, কাউকে না। এবার এই পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে নেমে আসবে অমঙ্গলের কালো চাদর। কেউ রেহাই পাবে না।
শয়তানের হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার মতো অসহায় মানুষ যখন ঈশ্বরের দরবারে গিয়ে অপরাধীদের শাস্তি চেয়ে ব্যর্থ হয়, তখন শরণাপন্ন হতে হয় শয়তানের। একমাত্র তিনিই পারেন আমায় সাহায্য করতে। আমার বুকে যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছে, তা মেটাতে কাল সকাল থেকে শুরু হবে সর্বনাশের ঘূর্ণিঝড়। সে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে সব কিছু। কেউ পরিত্রাণ পাবে না, কেউ না। কথাগুলো শেষ করেই দুই হাতে পাগলিনীর মতন তালি দিতে দিতে আবার সেই বিকৃত অট্টহাসি হেসে উঠল বুড়ি। তার মাথার সাদা চুলগুলো এবার দামাল সনসনে বাতাসের সাথে এলোপাথারিভাবে উড়তে লাগলো। বুড়ি খিলখিল করে আবার আউড়ালো সেই ছড়া। গোটা পাড়ায় ঘনিয়ে আসবে অমঙ্গলের কালো ছায়া। মৃত্যু তোদের নিশানা করবে, বুঝবি তখন এ কেমন কালো মায়া। মরবি মরবি, তোরা সবাই মরবি, কেউ পাবি না ছাড়। অন্ধকারের জগৎ এবার আসছে রে, আসছে সে দুর্নিবার। আর কিছু বলার আগেই বুড়ির কানে এলো পায়ের আওয়াজের শব্দ, কিছু ছেলেমেয়ের কথাবার্তা। কারা যেন এদিকেই এগিয়ে আসছে তা বুঝতে পেরে বুড়ি এবার দ্রুততার সাথে রাস্তা থেকে উঠে ছুট দিল অন্ধকারে ডুবে থাকা সরু গলিটার দিকে। মনে মনে সে অত্যন্ত খুশি আজ, কারণ তার যা করার ছিল তা সে করে দিয়েছে কিছু মুহূর্ত আগেই। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। এই নবপল্লীর মানুষের জীবন দুর্বিষহ করে তোলার যাবতীয় ব্যবস্থা সে দক্ষ হাতে করে এসেছে এই মাত্র। আজকের পার্টিটা বেশ ভালোই হলো বল। প্রীতমের কথায় বিশ্বজিৎ এবার বলল, হ্যাঁ সে আর বলতে ভাই, দারুণ দারুণ হয়েছে। তবে আজ নেশাটা একটু বেশিই হয়ে গেছে। মাথাটা কেমন যেন ঘুরছে জানিস তো। বিশ্বজিৎ পা টলে প্রায় পড়েই যাচ্ছিল, তার আগেই তাকে ধরে নিল মোনালিসা। বিশ্বজিতের মাথায় দুম করে একটা চাপড় বসিয়ে দিয়ে বলল, হতভাগা কোথাকার, এই জন্য বলি এত মদ খাস না। ড্রিঙ্ক করারও একটা লিমিট থাকে তো নাকি? এই অবস্থায় বাড়ি ফিরবি কি করে? হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখ, আমরা আমাদের পাড়ার সামনেই চলে এসেছি। আর কিছুটা এগিয়ে গেলেই তোর বাড়ি পড়বে। মোনালিসার কথায় বিশ্বজিৎ এবার জড়ানো গলায় বলল, তুমি এত চিন্তা করো না ম্যাডাম, আমার সেরকম নেশা হয়নি। আই অ্যাম ওকে, ফাইন। ভাইকে ফোন করে দিয়েছিলাম, ও ওই পিছনের গেটে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি যেতেই গেট খুলে দেবে, পিছন দিক দিয়েই বাড়িতে ঢুকবো। কি বুঝলেন? একদম ঠিক বলেছিস। সত্যি হঠাৎ করে কী যে হলো পাড়াটার মধ্যে। এত সুন্দর একটা সাজানো গোছানো পাড়া, চোখের পলকে কেমন যেন ভয়ে কুঁকড়ে গেছে পুরোপুরিভাবে। এই পাড়ার প্রতিটা বাসিন্দাই যেন এখন ভয়তে আছে। হ্যাঁ তাই তো, এই বিষয়টা তো আমার মাথাতেই আসেনি। বিশ্বজিতের কথায় মোনালিসা ভারী চটে গিয়ে বলল, তোর তো এই হচ্ছে কেবল যত সব। আমার যদি একটা কথাও শুনতিস। প্রীতম, মোনালিসা, বিশ্বজিৎ সবাই নবপল্লী পাড়ার ছেলে মেয়ে। প্রীতম এবং বিশ্বজিৎ দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু। এইদিকে মোনালিসা হলো বিশ্বজিতের পড়শি কাম গার্লফ্রেন্ড। তারা একই সাথে বেড়ে উঠেছে, পড়াশোনা করেছে, কলেজ গেছে, বর্তমানে ইউনিভার্সিটিতেও স্টাডি করছে। বিশ্বজিতের সাথে মোনালিসার সম্পর্কটা যে ঠিক কবে থেকে ভালোবাসার সম্পর্কে পরিণত হয়েছিল তা তারাও ঠিক বলে উঠতে পারে না। বাতাসের বেগ ক্রমে ক্রমে বেড়ে চলেছে। একটা মৃত্যু শীতল ঠান্ডা হাওয়া খেলে বেড়াচ্ছে সহসা সর্বত্র জুড়ে। কোথাও বৃষ্টি শুরু হয়েছে, আর এখানেও হয়তো নামবে কিছুমাত্র সময়ের মধ্যেই। মাঝে মধ্যে তমসাচ্ছন্ন গগনে চিক্কুর হানছে প্রবল শব্দের সাথে। বুকটা কেঁপে ওঠে মোনালিসার।
ওরা আরও দ্রুত পা চালায়, কিন্তু নবপল্লী পাড়ার ঢোকার মুখের ঠিক সামনেটায় আসতেই ধমকে দাঁড়ালো ওরা তিনজন। রাস্তার ঠিক মাঝ বরাবর পড়ে আছে অস্বাভাবিক একটা কুচকুচে কালো কাপড়ের পুতুল আর কিছু টুকিটাকি সব জিনিসপত্র। মোনালিসা একবার ভালো করে চেয়ে দেখল পুতুলটার দিকে। ওর বুকটা যেন ছ্যাঁত করে উঠল, মনটা কেমন কু ডেকে উঠল। কালো কাপড়ের তৈরি পুতুলটা কি বিভৎস দেখতে! তার একটা চোখ নেই, কেউ যেন টেনে খুবলে নিয়েছে তার সেই চোখ। চোখের নিচে নাকের জায়গায় লাল সুতো দিয়ে একটা ক্রস চিহ্ন আকারে সেলাই করা। সুন্দর মোলায়েম ঠোঁটের বদলে একটা ছেঁড়া ধারালো হাসি যেন লেপ্টে আছে সেখানে। মোনালিসার মনে হলো কালো পুতুলটা বোধহয় ওদের দিকেই তাকিয়ে আছে অপলকভাবে। প্রাণহীন পুতুলের নিথর চোখে কি এমন গায়ে কাঁটা দেওয়া ভয় ধরানো শিরশিরে দৃষ্টি থাকতে পারে? পুতুলটা সত্যি প্রাণহীন তো, নাকি নাকি জীবন্ত? ধুর, এসব কি উল্টোপাল্টা ভাবছে মোনালিসা। পুতুল কি কখনো জীবন্ত হতে পারে নাকি? মোনালিসার ভাবনায় ব্যাঘাত ঘটালো প্রীতম। সে এবার বলল, আরে মোনালিসা, রাস্তার মধ্যে এসব কি পড়ে আছে বলতো? বুঝতে পারছি না ঠিক অন্ধকারের মধ্যে, তবে ওই ওই কালো পুতুলটা কিন্তু কেমন যেন অদ্ভুত রে। মোনালিসা, প্রীতম আর বিশ্বজিৎ শিথিল পদক্ষেপে আরও বেশ কিছুটা এগিয়ে গেল সেদিকে। আর এগিয়ে যেতেই ওরা যা দেখল তাতে ওদের বুক কেঁপে উঠল। সেই দৃশ্য ছিল মর্মান্তিক। রাস্তার মধ্যে পড়ে আছে জমাট বাঁধা চাপ রক্ত। অনতি দূরে একটা মৃত গলাকাটা মোরগের মরদেহ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এছাড়াও রয়েছে কিছু লাল সুতো, কয়েকটা লেবু আর রাস্তার মধ্যে আঁকা কিছু অদ্ভুত ছবি এবং কোনো অজানা ভাষায় লেখা কয়েকটা শব্দ। কি মনে হতে মোনালিসা পকেট থেকে ফোনটা বের করে দ্রুত কয়েকটা ছবি তুলে নিল। এরকম ঘটনা সে আগে কখনো দেখেনি। কি করেছে এসব? কে করেছে? কি জন্য করেছে? মূলত এই তিনটে প্রশ্ন ভিড় জমালো তাদের মাথায়। মোনালিসা এবার কম্পমান স্বরে বলল, যেখানে যা পড়ে আছে থাক, ওগুলো ওগুলো মোটেও ভালো কিছু বলে মনে হচ্ছে না। চল, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা মোটেও উচিত হবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, চল। জানি না আমার মনটা কেমন কু গাইছে। এই বিশ্বজিৎ, আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আয় আয়, চলে আয় বলছি, দাঁড়াস না আর। তবে তবে সাবধান, ওগুলোকে তোরা পাশ কাটিয়ে আয়। আর কথা না বাড়িয়ে তিনজন এবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালো। আচমকা বাতাসের বেগ আরও বেড়ে গেল। ক্রমে তা একসময় ঝড়ে রূপান্তরিত হলো। মাথার ওপরে থাকা বিশাল গাছগুলো যেন কোনো অশনি সংকেতে মর্মর শব্দে তুলে উঠল প্রবলভাবে। বৈদ্যুতিক বাতিগুলো কেঁপে তা হঠাৎ করেই একসাথে নিভে গেল সবকটা। একটা চাপা আর্তনাদ যেন বেরিয়ে এলো মোনালিসার বুক ঠেলে। হায় ভগবান, লোডশেডিংটা এখনই হতে হলো। দ্রুততার সাথে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো ওরা। মোনালিসার মনে হলো কেউ যেন ওদের পিছু নিয়েছে। কান পেতে শোনার চেষ্টা করলো কোনো শব্দ হচ্ছে কিনা। সত্যি যেন একটা পায়ের শব্দ কানে এলো, যেন একটা, তবে আওয়াজটা কেমন যেন একটু অস্বাভাবিক। নরম কোনো কিছু যেন পা ফেলে ফেলে খুব ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। একটা থপথপ শব্দের সৃষ্টি হচ্ছে কয়েক মিনিটের ব্যবধানে। মোনালিসা একবার ভাবলো পেছন ফিরে একবার দেখবে কি তাদের পিছু পিছু আসছে, কিন্তু ভাবাটা ঠিক যতটাই সহজ ছিল, বাস্তবে পেছনে ফিরে তাকানোটা সেই মুহূর্তে ছিল ততটাই কঠিন। অবশেষে কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে যে যার ঘরে প্রবেশ করলো ওরা। এই মনা, ওঠ, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। আরে এই মনা, ওঠ না তাড়াতাড়ি, এত ঘুম কিসের জানি না বাপু। বহু কষ্টে নিজের চোখ মেলে তাকালো মোনালিসা। এই সাত সকালে মায়ের বাজখাই গলায় বলা কথাগুলো কান দিয়ে প্রবেশ করে যেন একেবারে মস্তিষ্কে ধাক্কা মারল সোজা। বুকটা কেঁপে উঠল মেয়েটার। ধরফর করে বিছানার মধ্যে উঠে বসে আড়ষ্ট গলায় অতি সত্বর জিজ্ঞেস করল, কি কি হয়েছে গো মা? অমন লাগছে কেন তোমায়? আর কার কি হয়েছে, ওদিকে দেখগে যা হুলুস তুলুস কাণ্ড চলছে। প্রীতমের
প্রীতমের। কথাকানা শেষ করার আগেই মোনালিসার মা থেমে যায়। তার চোখ মুখের অবস্থা পরিষ্কার বলে দেয় যে মারাত্মক রকমের আতঙ্কিত হয়ে পড়েছে সে। ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায় মোনালিসার। সে এক প্রকার চিৎকার করে বলে, তাড়াতাড়ি বলো না, প্রীতমের কি হয়েছে? ছেলেটা ঠিক আছে তো? সুস্থ আছে তো? কাল রাতেও তো আমাদের দেখা হয়েছিল, একসাথে কত গল্প করে বাড়ি ফিরলাম। আরে প্রীতমের কিছু হয়নি। ওর মাকে কাল শেষ রাতের দিকে কেউ খুন করেছে বাড়ির ভিতরে ঢুকে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটাই যে ওদের বাড়ির দরজা ভিতর থেকে লক করা ছিল সারা রাত। তাহলে খুনি বাড়ির ভিতর প্রবেশ করলো কোন পথে, আর খুন করার পর বেরই বা হলো কিভাবে? মার্ডারটাও কেমন যেন অদ্ভুতুরে প্রকৃতির। প্রীতমের মাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে, গলার মধ্যে নরম আঙুলের ছাপ পাওয়া গেছে। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো সেই হাতের ছাপ আদেও কোনো পূর্ণবয়স্ক মানুষের না। মোনালিসার মা একটু চুপ হতেই মোনালিসার মুখ দিয়ে সহজাতভাবে বেরিয়ে এলো একটা শব্দ। তাহলে আঙুলের ছাপগুলো হলো কোনো বাচ্চা ছেলে অথবা মেয়ের, আর আঙুলের ছাপগুলো কেমন যেন জোড়া জোড়া। কিন্তু ভাববার বিষয়, আদৌ কি কোনো বাচ্চার পক্ষে এটা সম্ভব? একটা জলজান্ত পূর্ণবয়স্ক মহিলাকে গলা টিপে মেরে ফেলা? কি জানি বাবা, তুই তাড়াতাড়ি একবার ওদের বাড়ি যা। প্রীতমকে দেখলাম প্রচন্ড ভেঙে পড়েছে। তোর বন্ধুর এমন অসময় ওর পাশে দাঁড়ানো উচিত। মোনালিসা যখন প্রীতমদের বাড়ি এসে পৌঁছল তখন মরদেহ অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। মায়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না ছেলেটা। সে কারণে বোধহয় বারবার কাঁদতে কাঁদতে অমন সেন্সলেস হয়ে যাচ্ছিল। প্রীতমের এই অবস্থা দু চোখে বেশিক্ষণ দেখতে পারে না মোনা। সে ওদের ঘর থেকে বেরিয়ে আসতেই যাবে, ঠিক এমন সময় কি যেন একটা চোখে পড়তেই ও ঘাড় ঘুরিয়ে ডান সাইডে থাকা বিশাল মেহগনি কাঠের পুরনো আলমারিটার দিকে তাকালো। আর সাথে সাথেই ওর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাতটা ঘটল। হৃৎপিণ্ডটা যেন এক লাফে উঠে এলো গলার কাছাকাছি, মাথাটা ঘুরে গেল কিছুটা। ওর চোখের সামনে আলমারির মাথার উপর রাখা আছে একটা ছোটখাটো কালো পুতুল। এই পুতুলটাকে খুব ভালোভাবে চেনে মোনালিসা। গতকালকের রাতে সে বেশ অনেকক্ষণ ধরে পাড়ায় ঢোকার ঠিক আগে গত রাতের রাস্তায় দেখেছিল পুতুলটাকে। সেই হুবহু এক, খুবলে নেওয়া চোখ, ক্রস চিহ্নের নাক, চেরা ঠোঁট। তবে এবারে যেন পুতুলটার ঠোঁটের চওড়া হাসিটা আরেকটু বেশি চওড়া হয়েছে। মোনালিসার সন্দেহ সঠিক কিনা, অর্থাৎ এটাই গত রাতের দেখা ওই পুতুলটা নাকি তা বোঝার জন্য আলমারির দিকে আরও কয়েক পা এগিয়ে যায় মেয়েটা। আর তাতেই তার নজরে পড়ে পুতুলটার ঠিক সামনে রাখা আছে একটা চারকোল জাতীয় কিছু, আর ঠিক তার সামনেই রঙিন দেওয়ালের গায়ে কালো কিছু দিয়ে ঘষতে ঘষতে কেউ লিখেছে 3টে শব্দ, সায়রা ফিরে এসেছে। এই সবের কিছুই বুঝে উঠতে পারে না মোনালিসা। কে লিখলো এটা? কেন লিখলো? সবচেয়ে বড় কথা, এই পুতুলটা রাস্তা থেকে এখানে এলো কি করে? তার কানে আসা একটা খিলখিলে মেয়েলি কণ্ঠের হাসির রিন রিনে শব্দ। এদিক ওদিক তাকিয়ে ভালো করে সে দেখে তার আশেপাশে কেউ কোথাও নেই। আর তাছাড়াও এই শোক বাড়িতে এমন ধারা মহা আনন্দের হাসি হাসবে কে? কানে ভুল শুনছে ভেবে সে মুখ ঘোরাতেই যাচ্ছিল, এমন সময় তার মনে হলো পুতুলটা যেন একটু নড়ে চড়ে উঠল। হাসিটা যেন তার ঠোঁট থেকেই নির্গত হয়েছে। প্রায় দৌড়ে মোনালিসা বেরিয়ে আসে প্রীতমদের ঘর থেকে। মেয়েটার মাথায় কেবল ঘুরপাক খেতে থাকে দেওয়ালের গায়ে লেখা ওই 3টে শব্দ, সায়রা ফিরে এসেছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. একলা ডাইনিং রুমের মধ্যে বসে কফি মাগে চুমুক দিচ্ছিল সায়ন্তনী। ঘরটা আজ একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। অফিসের কাজে শহরের বাইরে গেছে ওর হাজব্যান্ড। এই বিশাল বাড়িতে সে সম্পূর্ণ একলা, আর তার সাথে আছে ওর বছর সাথের ছোট্ট বাচ্চা মেয়েটা।
নাম মিথি। সারাদিন যাবৎ একটানা নানান ধরনের কাজকর্ম মেয়ের দেখাশোনার পর এই নিজের মতন করে একটু সময় কাটানোর ফুরসত পেল সে। তাই মাথা যন্ত্রণা হতে খুব তৃপ্তি করে সোফায় বসে একটু কফি খেতে লাগলো। রুমের ভেতর তার ছোট্ট মেয়ে মিথি সদ্য শেখানো ইংরেজি ছড়াটা বলে যাচ্ছে বারবার। একটা ছড়াই ঘুরিয়ে ফিরিয়ে বলছে মেয়েটা। ভারী আনন্দ পেয়েছে বুঝি ছড়াটা মুখস্থ করে। কাঁচের খোলা জানলাটার দিকে চোখ যেতেই আঁতকে উঠল সায়ন্তনী। তার মনে পড়ে গেল সকালে দেখা প্রীতমের মায়ের মরা মুখটার কথা। সত্যি তাকে যে কে খুন করলো তার হদিশ এখনও মেলেনি। পুলিশ তাদের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সঠিক কোনো তথ্য এখনও উঠে আসেনি। কি মনে হতে তাড়াতাড়ি উঠে গিয়ে জানলাটা ভালোভাবে ভেতর থেকে ভয়ে ভয়ে বন্ধ করে দিল সায়ন্তনী। কাঁচের জানলার গায়ে মুখ ঠেকিয়ে সে এক নাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইরের দিকে। কেমন যেন থমথমে আজকের আকাশটা। এতটুকু চাঁদের দেখা নেই গোটা আকাশের মাঝে, এমনকি একটা নক্ষত্রও ফোটেনি। বাইরের রাস্তায় কয়েকটা কুকুর মরা কান্না কেঁদে চলেছে একটানা। মৃত্যু শীতল ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা ঠান্ডা হিমেল বাতাস বইছে ঘুরে ফিরে। দলবদ্ধভাবে অনেকক্ষণ যাবৎ মরা কান্না কেঁদেই চলেছে ওরা, যেন কোনো অশনি সংকেত দিতে চাইছে অবলা প্রাণীগুলো। নবপল্লী পাড়ার একেবারে শেষ প্রান্তে সায়ন্তনীদের বাড়ি, লোকালয় থেকে অনেকটাই তফাতে। এসব উল্টোপাল্টা ভাবনা আর অযথা না ভেবে সে পুনরায় এসে বসল নরম মকমলের সোফার ওপর। তার কানে ফের পাশের রুম থেকে ভেসে এলো ছোট্ট মিথির বলা ছড়াখানা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. সায়ন্তনীর মুখের হাসি দেখতে দেখতে মিলিয়ে গেল। এতক্ষণে যেন মিথির বলা ছড়াটা খুব মনোযোগ সহকারে শুনল সে। কোনো বাচ্চা মেয়ের কণ্ঠস্বর কি করে এত কঠিন রুষ্ট হতে পারে? বিষয়টা আসলে হলোটা কি? বিষয়টা নিজের চোখে দেখার জন্য মিথিকে একবার ডাকলো সায়ন্তনী। মিথি, মিথি মা, একবার বাইরে বেরিয়ে এসো তো মা, এসো। সায়ন্তনীর কথায় ঘরের ভেতর থেকে এবার মিথির উত্তর আসে, সেই অপরিচিত কণ্ঠ যা অতীব ভয়াবহ। বাচ্চা মেয়ের শিশুসুলভ গলার আওয়াজ মোটেই তা নয়। কর্কশ সেই স্বর যেন নরকের অতল আধার থেকে উঠে আসা কোনো অশরীরী প্রেতাত্মার বলা কথা। মিথি? কে মিথি? আমি মিথি নই, আমার নাম সায়রা। মিথিকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি একেবারে, যাকে বলে চিরকালের মতো চির শান্তির ঘুম। Twinkle, twinkle, little star, how I wonder what you are. সায়ন্তনীর বুকটা হালকা হয়ে গেল পুরোপুরি। গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসতে গিয়েও তা আটকে গেল, কারণ ওর গলা পুরোপুরি শুকিয়ে গেছে মারাত্মক ভয়ে। আচমকা বিনা কারণে কারেন্ট চলে যেতেই অন্ধকার হয়ে গেল গোটা ঘর, আর সঙ্গে সঙ্গে রুম থেকে যেন একটা দৌড়ে বেরিয়ে এসে তড়িৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল সায়ন্তনীকে লক্ষ্য করে। একটা বুক ফাটা চিৎকারে শ্বেত পাথরের মেঝের ওপর ধপাস করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে। কেবলমাত্র গলায় অনুভব করল অমানুষিক আসুরিক চাপ। পরের দিন সকালবেলায় নবপল্লী পাড়ার একেবারে শেষ সীমান্তের একটি ঘর থেকে উদ্ধার করা হলো এক জননী এবং তার ছোট্ট শিশুকন্যার মৃতদেহ। অদ্ভুতভাবে তাদের কেউ গলা টিপে খুন করেছে। তবে মরদেহ থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী মার্ডার যে করেছে সে কোনো শিশু। খুনি সামান্যতম এতটুকুও কোনো ক্লু ফেলে যায়নি মার্ডারের সময়। ফলত বলাই ভালো সে হলো এক অত্যন্ত ঠান্ডা মাথার খুনি।
মৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে সায়ন্তনী চ্যাটার্জি এবং তার মেয়ে মিথি চ্যাটার্জি। খবরের কাগজে ব্যাপারটা পড়তে গিয়ে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে মোনালিসার। এসব কি ঘটছে তাদের পাড়ায় হঠাৎ করে? এ কার কুনজর পড়ল? বন্ধ ঘরের ভেতরে প্রবেশ করে খুনগুলো করা কারোর পক্ষে আদৌ সম্ভব? তা মোটেও চারটিখানি কথা নয়। এই সব প্রশ্নগুলোই মাথায় ভিড় জমালো সহসা। তবে খবরের পেপারে ছাপানো একেবারে শেষের কয়েকটা লাইন পড়তেই বুকটা যেন মোচড় দিয়ে উঠল। ভয় কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেল সে। খবরের কাগজে লেখা আছে মরদেহের কাছে রাখা ছিল একটা অদ্ভুত রঙের কালো কাপড়ের পুতুল এবং মেঝের মধ্যে কালো কিছু দিয়ে লেখা ছিল 3টে আজব শব্দ, সায়রা ফিরে এসেছে। আচ্ছা বিশ্বজিৎ, এইসব আমাদের পাড়ায় হঠাৎ করে কি শুরু হলো বল দেখি? কালকে প্রীতমের মাকে মেরে দিয়ে চলে গেল, আর আজকে কিনা সায়ন্তনী দি, আর ওর বাচ্চা মেয়েটাকে কেউ খুন করে চলে গেল। না জানি এরপর কার বিপদ ঘনিয়ে আসতে চলেছে। মোনালিসার কথায় বিশ্বজিৎ এবার চিন্তিত মুখে বলল, একদম ঠিক বলেছিস। সত্যি হঠাৎ করে কি যে হলো পাড়াটার মধ্যে। এত সুন্দর একটা সাজানো গোছানো পাড়া, চোখের পলকে কেমন যেন ভয়ে কুঁকড়ে গেছে পুরোপুরিভাবে। এই পাড়ার প্রতিটা বাসিন্দাই যেন এখন ভয়তে আছে। আচ্ছা বিশ্বজিৎ, একটা জিনিস খেয়াল করেছিস? যত কাণ্ড কিন্তু ঘটছে সেই রাতের পর থেকে। যে রাতে আমরা মাঝ রাস্তায় দেখেছিলাম একটা কালো পুতুলকে ঘিরে কোনো গুপ্ত ক্রিয়া জাতীয় কোনো কিছু করছিল কেউ, ঠিক সেই রাতের পর থেকে। হ্যাঁ তাই তো, এই বিষয়টা তো আমার মাথাতেই আসেনি। কথাটা নেহাত তুই মন্দ বলিসনি, একবার ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। সত্যিই বিষয়টা কাকতালীয় নাকি এর মধ্যেই লুকিয়ে আছে কোনো যোগসূত্র? আমি তোকে বলছি শোন, অবশ্যই যোগসূত্র রয়েছে এই দুটো ঘটনার মধ্যে। কারণ আমি নিজের চোখে দেখেছি সেই পুতুলটাকে। মৃতদেহগুলোর পাশে যে পুতুল পাওয়া যাচ্ছে, আর সেই রাতে রাস্তায় দেখা ওই পুতুলটা মোটেও ভিন্ন নয়। দুটো পুতুল আসলে একটাই। এই মোনালিসা, অন্ধকার নামছে, আমাদের আর বেশিক্ষণ বাড়ির বাইরে থাকাটা ঠিক হবে না। আমি তোকে তোর বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি, তারপর না হয় নিজেও বাড়ি ফিরবো। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। তুইও বরং সন্ধ্যা নামার আগে বাড়ি ফিরে যা। তা ঠিক বলেছিস, তুই পারবি একা যেতে? আরে হ্যাঁ রে বাবা, এইটুকু তো রাস্তা, আমি কোথাও দাঁড়াবো না, একেবারে সোজা বাড়ি ঢুকবো। ঠিক আছে, তবে পৌঁছে আমাকে একবার ফোন করিস। ওকে ওকে। মোনালিসা আর বিশ্বজিৎ এবার থমথমে মুখে যে যার বাড়ির পথে হাঁটা লাগালো। মনের ভয়টা কাটাতে নবপল্লী পাড়ার ঠিক ঢোকার আগে কপালে হাত ছুঁয়ে শ্যামা সঙ্গীত গাইতে শুরু করল পরেশ। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার এই আর এক জ্বালা। টাইম মেনশন না করে যত পারো কাজ করে যাও, এই ফর্মুলা কর্মজীবনে অ্যাপ্লাই করতে পারলে তবেই বাবুদের মন পাওয়া যায়। কাকে আর দোষ দেবে? শেষে নিজের ভাগ্যটাকেই কয়েকটা বিশুদ্ধ বাংলা ভাষায় গাল দেয় সে। গিন্নি বারবার করে বলে দিয়েছিল এই কয়েকটা দিন যেন সে সন্ধে নামার আগে যত তাড়াতাড়ি পারে কাজ ছেড়ে বাড়ি চলে আসে। রাতের বেলা এই পাড়াটা কেমন যেন একটা আলাদা রূপ নিচ্ছে। তাদের এত বছরের চেনা জানা মানুষজনের মধ্যেও যেন কেমন একটা বদল এসেছে। কেউ কারোর সাথে ভালোভাবে কথা বলে না, মন খুলে মেলামেশা করে না, কারণ পরপর মাত্র দুদিনের মধ্যেই এই পাড়ার মোট 3 জন মানুষকে খুন করা হয়েছে। সেই কারণে খুব স্বাভাবিকভাবে একে অপরের উপর থেকে বিশ্বাস উঠে গিয়ে পাড়া প্রতিবেশীদের সন্দেহ করাটাই খুব স্বাভাবিক। কার মনে যে কি চলছে, কে যে এমনভাবে মানুষগুলোকে গলা টিপে মেরে ফেলছে তা স্বয়ং ঈশ্বরই জানেন। পুলিশ তাদের কাজ করলেও এখনও অপরাধীকে চিহ্নিত করতে পারেন তারা। মৃতদেহগুলোর ফ্যাকাশে মুখগুলোর কথা মনে পড়ে যেতেই বুকটা ছ্যাঁত করে উঠল পরেশের। পাড়ার জমজমাটি রাস্তা আজ একেবারে শুনশান, এমনকি দোকানপাটও সব বন্ধ হয়ে পড়ে আছে, শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় ঘরবাড়ির মতন। পাশের বিশাল বকুল গাছটার ডালে বসে একটা নিশাচর পাখি ডেকে উঠল বিশ্রী রকমের কর্কশভাবে। বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করল তাতে। সে পুনরায় মনোনিবেশ করে সঙ্গীতে। গানের পরবর্তী 2 লাইন শ্যামা সঙ্গীত গেয়ে ওঠে ভক্তি করে।
গানের লাইনটা শেষ করতে পারে না পরেশ। তার আগেই পাশের ঝোপটা কিছুটা আন্দোলিত হয়। ঝোপের মধ্যে কিছু একটা আছে, কেমন যেন নড়ে চড়ে উঠছে ঝোপটা। পরেশের পা থেমে যায়, শরীরের প্রতিটা অঙ্গ কেমন যেন অবশ হয়ে আসে। কি আছে ঝোপের ভেতর? কিছু কি বেরিয়ে আসতে চাইছে? ভালোভাবে চোখ সংকুচিত করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে সে, আর তাতেই সে যা দেখতে পায় তাতে ওর বুক কেঁপে ওঠে। সে দেখে কালো রঙের ছোটোখাটো কিছু একটা বেরিয়ে আসছে বাইরে। পরেশের কানে আসে একটা মেয়েলি রিন রিনে হাসির শব্দ আর হাসতে হাসতে বলা কয়েকটা কথা। সায়রা ফিরে এসেছে, তার সাথে করা পুরনো দিনের সকল অপরাধের শাস্তি দিতে সায়রা ফিরে এসেছে। ঝোপ থেকে দ্রুত কিছু একটা বেরিয়ে এসেই প্রকাণ্ড লাফ দিয়ে পরেশের গলা নাগপাশের মতো টিপে ধরে। অন্ধকারাচ্ছন্ন রাস্তার মধ্যে পরেশ আক্রমণকারীকে সঠিকভাবে চিনতে বা বুঝতে না পারলেও সে যে আকার ও আকৃতিতে অনেক ক্ষুদ্র তা পরিষ্কার অনুমান করতে পারে। আপ্রাণ চেষ্টা চালায় সে তাকে গলা থেকে ছাড়িয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেওয়ার, কিন্তু তার সকল চেষ্টা ব্যর্থ হয়। প্রাণবায়ুর ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসে একটু একটু করে। পরেশের চোখে শেষবারের মতন ভেসে ওঠে তার গিন্নির মুখখানি। এরপর ধীরে ধীরে সব যেন অন্ধকার হয়ে যায়। গোটা বিষয়টা আমার মোটেও ভালো লাগছে না রে বিশ্বজিৎ। আমাদের পাড়াকে ঘিরে যা সব কাণ্ড শুরু হয়েছে তাতে সকলের বুক ভয় শুকিয়ে গেছে। একদম ঠিক, মাত্র কয়েকদিনের মধ্যেই এতগুলো মানুষের মৃত্যু ঘটল, কিন্তু আসল অপরাধী যে ঠিক কে তা কিছুতেই বের করা গেল না। এভাবে চলতে থাকলে না জানি আরও কত মানুষের প্রাণ যাবে। আচ্ছা বিশ্বজিৎ, একটা বিষয় কি তুই ভালোভাবে খেয়াল করেছিস? কি বিষয়? প্রতিবার প্রত্যেকটা মৃতদেহ ধারের কাছে পাওয়া যাচ্ছে একটা কালো রঙের পুতুল, আর সেই সাথে রক্ত কিংবা চারকোল দিয়ে লেখা 3টে শব্দ, সায়রা ফিরে এসেছে। কে এই সায়রা? সে ফিরে এসেছে কেন? এই সকল প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নেই। আমার কেন জানি না মনে হচ্ছে এই মৃত্যুগুলো আদৌ কোনো মানুষ করছে না, এর সাথে বরং জড়িয়ে আছে অলৌকিক জগতের কোনো কিছু। না হলে তুই বল না, যে ঘরের দরজা জানলা ভেতর থেকে বন্ধ, সে ঘরে একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারছে না, অথচ আস্ত মানুষ কিভাবে তার ভেতরে ঢুকে খুন করবে, আবার নিরাপদে বাইরে বেরিয়ে আসবে? বিষয়টা এবার আমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত, না হলে কিন্তু মহা অনর্থ ঘটে যাবে। কিন্তু এমন পরিস্থিতিতে ঠিক কি করণীয় আমাদের? আমরা কার কাছেই বা যাব? আমার এক বন্ধু আছে, নাম রুদ্রনীল। সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমি তাকে সমস্ত কিছু বলে কয়েকদিনের জন্য আনবো আমাদের নবপল্লী পাড়াতে। আমার মন বলছে এই সমস্যার হাত থেকে কেবলমাত্র যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে রুদ্রনীল। বাহ, এই তো দারুণ কথা। আমার মনে হয় না আর এখন দেরি করা উচিত, আমরা বরং এবার বেরিয়ে পড়ি। বিষয়টা একবার খুলে বলা দরকার থাকে। মোনালিসা আর বিশ্বজিৎ যখন বিশাল ঝাঁ চকচকে এসি রুমটার ভেতর ঢুকলো তখন বেলা বেশ অনেকটা গড়িয়েছে। রুমের ভেতর ঢুকতেই ওরা দেখল একটা বিশাল দামি চেয়ারের উপর বসে আছে এক সুপুরুষ যুবক, অল্প বয়স যুবক। গায়ের রং মাঝারি ধরনের, ঠিক শ্যামলাও নয়, আবার খুব বেশি ফর্সাও বলা চলে না। চোখে গোল ফ্রেমের চশমা, বাঁ হাতে ঘড়ি, পরনে দামি টি শার্ট এবং জিন্সের নীল প্যান্ট। মোনালিসাকে দেখে অত্যন্ত খুশি হয়ে পড়ল স্বনামধন্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর তথা রুদ্রনীল। এক নিমেষে সিট ছেড়ে মোনালিসার কাছে উঠে এসে সে বলল, আরে মোনালিসা যে, কেমন আছিস? তা হঠাৎ আমার কাছে এমন তাড়াহুড়ো করে এলি যে, কী ব্যাপার? কি ঘটেছে একটু ভালো করে বলতো শুনি। এমন থমথমে দেখাচ্ছে কেন তোকে? তা প্রায় বেশ কয়েক মাস বাদে আমাদের দেখা হলো নাকি? মোনালিসা বহু কষ্টের সাথে মুখে একটা সৌজন্যমূলক হাসি সামান্য ফুটিয়ে তুলে বলল, একটা মস্ত বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি ভাই। তোকে যে করেই হোক আমাদের সে বিপদ থেকে উদ্ধার করতেই হবে, না হলে মহা অনর্থ ঘটে যাবে। আমাদের পাড়া জুড়ে যে কি সব অদ্ভুত ঘটনা ঘটছে তা আমরা কেউ বুঝতে পারছি না। ওকে ওকে ওকে, তুই এক কাজ কর, তুই আগে ভেতরে আয়, চেয়ারে একটু বস, ঠান্ডা জল খা।
তোর হার্টবিট কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে। আচ্ছা, এনাকে তো ঠিক চিনলাম না। বিশ্বজিতের দিকে তাকিয়ে প্রশ্নটা করল রুদ্র। রুদ্রনীলের প্রশ্নে মোনালিসা বলল, ও সরি, তোকে তো এর কথা বলাই হয়নি। ওর নাম বিশ্বজিৎ, আমাদের পাড়ারই ছেলে, আমার খুব ভালো বন্ধু, সহপাঠী এবং ভবিষ্যতে জীবনসঙ্গীও বলতে পারিস। তো দারুণ খবর, কংগ্রাচুলেশনস। এসো এসো, চেয়ারে বসো। থ্যাংক ইউ সো মাচ। রুদ্রনীল এবার নিজের সিটে গিয়ে বসল, আর তার মুখোমুখি রাখা দুটো চেয়ারে একটাতে বসল মোনালিসা আর অপর দিকে বিশ্বজিৎ। সমস্ত ঘটনা, মৃত্যুর কথা, এই ভয়ানক কালো পুতুলের বর্ণনা এক এক করে বলতে লাগলো মোনালিসা। শুনতে শুনতে রুদ্রর কপালে বেশ কয়েকটা চওড়া টান টান ভাঁজ পড়ল। সবটা শোনার পর সে কঠিন গলায় বলল, যা শুনছি তাতে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই খুনগুলো কোনো মানুষ করেনি, এগুলো কোনো অশরীরী আত্মার কাজ। ওই যে তুই বললি না যে একদিন মাঝরাতে রাস্তার মধ্যে কিছু উপাদান ছড়ানো ছিটানো ছিল, ওগুলো কি জিনিস জানিস? মোনালিসা কাঁচুমাচু মুখে জিজ্ঞেস করল, কি ছিল ওগুলো? কোনো অভিচার ক্রিয়া, বা বলতে পারিস এক প্রকার তুকতাক। কেউ তার ক্ষতিকারক কোনো গুপ্তবিদ্যার দ্বারা এই কালো পুতুলটির মাধ্যমে ডেকে এনেছে কোনো অতৃপ্ত অশুভ আত্মাকে, এবং সেই আত্মা তোদের পাড়ার সকলকে মেরেছে গলা টিপে। তবে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমার মনে ঘুরপাক খাচ্ছে। সায়রা ফিরে এসেছে, আচ্ছা এই সায়রা আসলে কে? সে ফিরে এসেছেই বা কেন? কে তাকে ফিরিয়ে আনলো? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমায় যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে, আর সেই কারণেই আমাকে কয়েকটা দিন একটু সময় দিতে হবে। তোদের পাড়ায় তোর বাড়িতে গিয়ে থাকতে হবে। আচ্ছা, এতে কোনো অসুবিধা হবে না তো? আরে না, অসুবিধা আবার কিসের? আমাদের বাড়ি গিয়ে গোটা বিষয়টা দেখবি। হে আবার এমন কি কথা? সেই রাতে মাঝ রাস্তায় তোলা ছবিগুলোর কথা মনে পড়ে যেতেই মোনালিসা গ্যালারি খুলে ছবিগুলো বের করতে থাকে তার রুদ্রনীলকে দেখাবার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখে তার ফোনের কোথাও একটা ছবিরও অস্তিত্ব নেই। সব কটা ছবি যেন আপনা আপনিভাবে মুছে গেছে ফোনের গ্যালারি থেকে। অত্যন্ত ভয়ে মোনালিসার হাত কেঁপে ওঠে। এই ঘটনার কথা আর কাউকে সে জানায় না। রুদ্রনীলকে নিয়ে তারা এবার উপস্থিত হয় নবপল্লী পাড়ায়। নবপল্লী পাড়ার বুকে পদার্পণ করার সাথে সাথে প্যারানর্মাল ইনভেস্টিগেটর রুদ্রনীল তার বহুদিনের পুরাতন অভিজ্ঞতার দ্বারা টের পায় যে সত্যি এই পাড়ার বুকে অশুভ কিছু আস্তানা গেড়েছে। মোনালিসাদের বাড়িতে গিয়ে সামান্য কিছু খাবার মুখে তুলে সে বেরিয়ে পড়ে রাস্তায়। সেই পাড়ার যত বয়স্ক প্রবীণ মানুষ ছিল তাদের এক এক করে জিজ্ঞেস করতে থাকে সায়রার ব্যাপারে তারা কিছু জানে কি না। কিন্তু মেয়েটার বিষয়ে কেউ কিছুই বলতে পারে না। তার মতন সে পাড়ার বাসিন্দাদের কাছেও এই বিষয়টা পুরোপুরি অজানা। শেষমেশ একটা রাস্তার ধারে বসে থাকা এক ভিক্ষুকের ভাগ্যক্রমে দর্শন পায় রুদ্রনীল। কি মনে হতে তার কাছে গিয়ে বসে সে। সায়রার ব্যাপারে জিজ্ঞেস করতেই রুদ্রনীল দেখে তার চোখে মুখে আতঙ্কের জোয়ার নেমে আসে। সে বুঝতে পারে কেবলমাত্র এই মানুষটিই জানে এই মেয়েটির সম্পর্কে। তাই পকেট থেকে কয়েকটা টাকার নোট বের করে সামনে রাখা পাত্রে দিয়ে সে এবার বলে, আচ্ছা কাকা, তুমি সায়রার ব্যাপারে যা কিছু জানো আমায় সব বলো, দয়া করে কিচ্ছুটি লুকিও না। দেখেছো তো এই পাড়ার অবস্থা কি, কতটা করুণ। আমি জানি না এসব ঘটনা কেন ঘটছে, কিন্তু যা ঘটছে তা অবিলম্বে বন্ধ করা একান্ত প্রয়োজন। না হলে কিন্তু সব কিছু তছনছ হয়ে যাবে। নবপল্লী পাড়ার অনেক পরিবার হারাবে তাদের কাছের প্রিয় মানুষকে। রুদ্রর কথা শেষ হতেই ভয়ানক রকমের মুখ বিকৃত করে সেই ভিক্ষুক এবার নিজের মুখে বলল, আজকে তুমি বলছো এই পাড়ার মানুষেরা তাদের অত্যন্ত প্রিয় মানুষেদের হারাচ্ছে, কিন্তু সেদিন যে অন্যায় করেছিল এই নবপল্লী পাড়ার মানুষেরা, তার বেলা আজকে তারা সেই পুরাতন পাপের শাস্তি হাতে নাতে পাচ্ছে। ওই যে কথায় বলে না, পাপ করলে তার শাস্তি পেতেই হয়, কারণ পাপ নিজের পাপ কেউ ছাড়ে না। ভিক্ষুকের কথা এবার থমথমে স্বরে রুদ্র জিজ্ঞেস করল, এক মিনিট, পাপ? কি পাপ করেছিল এই পাড়ার মানুষেরা, মানে যার শাস্তি তাদের এইভাবে পেতে হচ্ছে নিজের প্রাণ দিয়ে? এই ঘটনা আজ থেকে বেশ কয়েক বছর আগের, তাও কম করে 10-12 বছর তো হবেই। এক অসহায় বৃদ্ধা তার ছোট মেয়েকে নিয়ে এসেছিল এই নবপল্লী পাড়ায়। কোনো কারণবশত
তারা ভিটে মাটি খুইয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল আচমকা। তারা একটু সাহায্য চায় মাথা গোজার মতো থাকার জায়গার জন্য। নবপল্লী পাড়ার মানুষেরা এ পাড়ায় একেবারে দক্ষিণে যে ভাঙা পরিত্যক্ত বাড়িটা রয়েছে তা দেখিয়ে দেয় তাদের। তারা বিনা বাক্য ব্যয় করে সেখানেই থাকতে রাজি হয়ে যায়। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। কিন্তু যত দিন যেতে লাগে নবপল্লী পাড়ার মানুষেদের মনের মধ্যে কেমন যেন এক বিকৃত মনোভাব সৃষ্টি হয় ওই বৃদ্ধার সম্পর্কে। বৃদ্ধাকে দেখতে ছিল একটু আলাদা রকমের। তার মাথায় লম্বা শনের মতো চুল, গলায় নানাবিধ পাথরের মালা, পরনে ধবধবে সাদা শাড়ি, ইত্যাদি ইত্যাদি আর কি। কানাঘোষা শোনা যেতে লাগলো বৃদ্ধা নাকি কালো জাদু, টোনা, তন্ত্রমন্ত্র, ভেলকিবাজি আর কত কি সব জানে। এরপরই ঘটল সেই ঘটনা। একদিন রাতের অন্ধকারে পাড়া থেকে একসাথে উধাও হয়ে গেল বেশ কয়েকটি বাচ্চা ছেলে। সকলের সন্দেহ গিয়ে পড়ল ওই বুড়িটার উপর। তারা ভাবল নির্ঘাত বুড়ি বাচ্চাগুলোকে বলি দিয়ে কিংবা জীবন্ত কবর দিয়ে কোনো গুপ্ত তন্ত্র সাধনা করছে। নবপল্লী পাড়ার মারমুখী জনতা এবার ছুটে গেল সেই পরিত্যক্ত বাড়ির দিকে। তাদের অভিযোগ কোনো মতেই মাথা পেতে মুখ বুজে মেনে নিল না সেই বুড়ি। সে বারবার করে বলতে লাগলো এমন কোনো অন্যায় কার্য সে করেনি। তারও যে একটা শিশুকন্যা রয়েছে, মায়ের কোল খালি হয়ে যাওয়ার কষ্ট যে কি সে তা ঠিকই বোঝে। কিন্তু বুড়ির এসব কথায় শুকনো চিড়ে ভিজল না। অর্থাৎ তার কথা কান্নাকাটি কারো কাছে গ্রহণযোগ্য বলে মনে হলো না। যে সমস্ত পরিবার থেকে বাচ্চাগুলো হারিয়ে গেছিল তারা নিজের মাথা ঠিক রাখতে না পেরে বুড়ির বাচ্চা মেয়েটার শরীরে মশালের আগুন ছুড়ে দিল। বাচ্চা মেয়েটা খুব সম্ভবত সিল্কের জামা পরেছিল। আগুনের স্পর্শ পেতেই দাউ দাউ করে জ্বলে উঠল ছোট বাচ্চার শরীরটা। কোনোভাবেই মেয়েটাকে বাঁচানো গেল না। সেই বৃদ্ধার চিৎকার, আর্তনাদ, কান্না গ্রাস করল যেন গোটা নবপল্লী পাড়াকে। সে নিজের চোখের সামনে দেখল তার মেয়ের তিলে তিলে শেষ হয়ে যাওয়া। মেয়ের মৃতদেহটাকে আগলে ধরে সেই পাড়ার মানুষেদের সামনে আঙুল উঁচিয়ে বলল আবার কোনো একদিন ফিরে আসবেও এর প্রতিশোধ নিতে। তার মেয়ের সাথে হওয়া এ অবিচার, এ অন্যায়ের বদলা নিতে। এই নবপল্লী পাড়ার মানুষেরা যেমন তার একমাত্র কাছের মানুষ তার মেয়েকে কেড়ে নিল, ঠিক তেমনভাবে সেও এই পাড়ার সকল মানুষের আপনজনকে ছিনিয়ে নেবে তাদের কাছ থেকে। পরদিন সকাল থেকে বুড়িকে আর এ পাড়ার মধ্যে কোথাও দেখা যায়নি। তার মেয়ের পোড়া মৃতদেহটাও ছিল বেপাত্তা। সকলে বুঝল বুড়ি চলে গেছে নবপল্লী পাড়া ছেড়ে। বুড়ি তার কথা রেখেছে। সে ফিরে এসেছে এত বছর বাদে। যে মেয়েটাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল সেই ছিল সায়রা, আর সায়রার মা ছিল সেই বুড়ি। এত বছর পর বুড়ি ঠিক রাস্তা চিনে চিনে হাজির হয়েছে তার মেয়ের অপরাধীদের শাস্তি দিতে, এবং সে তা দিতে সক্ষম হয়েছে। আমার স্থির বিশ্বাস যে কালো পুতুলটাকে বারবার মৃতদেহগুলোর ধারে পাশে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যেই বুড়ি জাগিয়ে তুলেছে সায়রার আত্মাকে। সায়রা ফিরে এসেছে। এবার এই পাড়ার মানুষেরা দেখবে তার আসল রূপ। যে তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে সায়রা সবার আগে তাকেই শেষ করে দেবে। বলতে ভুলে গেছিলাম, কিছুদিন পর দেখা গেল সত্যি সে বুড়ি আর তার মেয়ে পুরোপুরি নির্দোষ, নিরপরাধী ছিল। তারা কোনো অন্যায় করেনি। বাচ্চা ছেলেগুলোকে ছিনতাই করেছিল একটি দুষ্কৃতীর দল।
পুলিশ সেই দুষ্কৃতী দলটিকে হাতে নাতে পাকড়াও করে এবং বাচ্চাগুলোকে উদ্ধার করে পরবর্তীকালে। বুড়ির মেয়েটার কথা মনে পড়তেই নবপল্লী পাড়ার মানুষেদের বুকটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, হাহাকার করে ওঠে। সত্যি বুঝল, বিনা দোষে একটি বাচ্চা মেয়েকে চরম শাস্তি দিয়ে ফেলেছে তারা। কিন্তু বুড়ির কথাগুলোতে বিন্দুমাত্র গুরুত্ব দিল না ওরা কেউই। আচ্ছা, এই মেয়েটার নাম যে সায়রা ছিল সেটাই পাড়ার লোকজন জানে না কেন? আমি ছাড়া বুড়ি আর কাউকে নিজের মেয়ের নাম বলেনি। অবশ্য কেউ তা জানার বিন্দুমাত্র চেষ্টাও করেনি। কম বেশি তাই সকলেই সেই ঘটনার কথা অনেকে জানলেও ওই মেয়েটার নাম যে ছিল আসলে সায়রা তা কেউ জানে না। সে কারণে সায়রা ফিরে এসেছে এই বাক্যটার মানে তারা ধরতে পারেনি এখনো। ভিক্ষুকের কথাগুলো শুনে রীতিমতো চমকে উঠল রুদ্রনীল। এতক্ষণ বাদে তার বোধগম্য হলো বিষয়টা আসলে ঠিক কী কারণে ঘটছে। মোনালিসাও বলেছিল বটে যে পুতুলটা নাকি দেখতে ভারী অদ্ভুত রকমের। মোনালিসার কথা মনে ভেসে উঠতেই ভিক্ষুকের বলা শেষ কথাটা মাথার মধ্যে খেলে গেল বিদ্যুৎ ঝলকের মতন। কি যেন বলল? তার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে সর্বপ্রথম সায়রার আত্মা শেষ করে দেবে। মোনালিসাই তো রুদ্রকে এখানে নিয়ে এসেছে। এও তো এক প্রকার সায়রাকে তার অভীষ্ট পূরণের থেকে বাধা প্রদান করাই হলো। তবে কি আজ রাতে মোনালিসার উপর আক্রমণ করতে চলেছে সেই পুতুলের মধ্যে থাকা সায়রার আত্মা? কোনো রকমে একবার ধন্যবাদ জানিয়ে ছুটতে ছুটতে এসে মোনালিসাদের বাড়ির ভেতর প্রবেশ করল রুদ্র। মোনালিসা এখন সুস্থ আছে দেখে একটু বুকে ভর নিল সে, একটু বুক ভরে নিঃশ্বাস নিল সে। আজকের রাতটা ভারী বিপজ্জনক মোনালিসার জন্য। তবে আজ সারা রাত ব্যাপী মেয়েটার উপর নজর রাখতে হবে খুব সন্তর্পণে। ঘরটা যে পুরোপুরি অন্ধকার ঠিক তেমনটা নয়। একটা টিমটিমে লাইট ল্যাম্পের ঘোলাটে আলো মোহময়ী চাঁদের জোছনার চাদরের মতো বিছিয়ে আছে সর্বত্র। একটা খসখসে শব্দের সৃষ্টি হলো আচমকা। রাত্রি এখন বেশ গভীর বলা চলে। খোলা জানালা দিয়ে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে আসছে ঠান্ডা জলো বাতাস। নাইট ল্যাম্পের মৃদু আলোয় দেখা গেল ধীরে ধীরে বিছানার নিচ থেকে বেরিয়ে আসছে একটা কুচকুচে বিভৎস কালো রঙের পুতুল। এরপর শোনা যায় একটা বাচ্চা মেয়ের খিলখিলে হাসির ধ্বনি আর হাসতে হাসতে বলতে থাকা একটা বাক্য, সায়রা ফিরে এসেছে। তার সাথে করা পুরোনো দিনের সকল অপরাধের শাস্তি দিতে সায়রা ফিরে এসেছে। পুতুলটা এবার বিছানার চাদর ধরে উঠে আসতে থাকে বিছানার ওপর শুয়ে থাকা মোনালিসার দেহের দিকে। তার লক্ষ্য মেয়েটার গলা। কালো পুতুলটা মোনালিসার গলা শক্তভাবে চেপে ধরতে যাবে, কিন্তু তার আগে হঠাৎ রুদ্র আলমারির পেছন থেকে দৌড়ে এসে এক ঝটকায় ফেলে দিল পুতুলটাকে। মোনালিসা দ্রুততার সাথে বিছানার ওপর উঠে বসল। আসলে মেয়েটা ঘুমোয়নি। আসলে মেয়েটা এতটুকুও ঘুমোয়নি, ঘুমোনোর মিথ্যে ভান করছিল কেবল। রুদ্র এবার ব্যাকুল কণ্ঠে বলল, মোনালিসা শোনো আমার কথা, এইটাই কিন্তু একমাত্র সুযোগ। আর দেরি করো না। যেভাবেই হোক পুতুলটার গায়ে আগুন ধরিয়ে দাও। আগুনের লেলিহান শিখায় এই জগতের সকল অপশক্তির অবসান ঘটে, সব অশুভ শক্তির বিনাশ হয়। এই পুতুলটাকে আমাদের পুড়িয়ে দিতে হবে, তাহলেই চিরদিনের জন্য সায়রার আত্মা মুক্তি পাবে, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? রুদ্রের কথায় মোনালিসা এবার ভয়ে ভয়ে কম্পমান হাতে টেবিল থেকে তুলে নিল দেশলাই কাঠির বাক্সটা। কোনো রকমে বাক্স থেকে একটা কাঠি বের করে তা জ্বালতে যেতেই হাত থেকে ফসকে নিচে অন্ধকারে পড়ে গেল কাঠিটা। দ্বিতীয় কাঠিটা বের করে তা জ্বালতে যাবে, কিন্তু তার আগেই কাঠিটা পট শব্দে ভেঙে গেল। আহা মোনালিসা, কি হচ্ছে কি? এত দেরি করছিস কেন? আরে রুদ্র, কিছুতেই আগুন জ্বলছে না। উফ, ঠিক আছে, দে দেশলাইটা আমাকে দে। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করতে হবে। মোনালিসার নজর এবার গেল মেঝের মধ্যে থাকা পুতুলটার দিকে। পুতুলটা ততক্ষণে মেঝে থেকে উঠে দাঁড়িয়েছে। অবাক করা বিষয় হলো পুতুলটার আকৃতি বেশ কয়েকগুণ বেড়ে গেছে আগের থেকে। পুতুলটা মোটেও আর ছোটোখাটো নিতান্ত একটা সামান্য খেলনা নয়, প্রায় একটা বাচ্চা শিশুর আকৃতি ধারণ করেছে সে ইতিমধ্যে। বিষধর সাপ যেমন প্রবল আক্রোশে গর্জন করে,
পুতুলটাও ঠিক একইভাবে গর্জে উঠছে বারবার। এদিকে দেশলাই কাঠির বাক্সে আর মাত্র একটা কাঠি, এটা জ্বালতে অক্ষম হলে আজ মোনালিসা এবং রুদ্রর মৃত্যু অনিবার্য। ওই পুতুলটা ওদের কিছুতেই ছাড়বে না। মনে মনে ঈশ্বরকে স্মরণ করে দেশলাইয়ের খাপ থেকে শেষ কাঠিটা বের করে তারপর সামান্য ঘর্ষণ করতেই ফস শব্দে জ্বলে উঠল আগুনের ফুলকি। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে তাড়াতাড়ি সেটা ছুঁড়ে দিল পুতুলটার গা লক্ষ্য করে। কালো পুতুলটার গায়ে আগুন সমেত কাঠিটা পড়তেই চোখের পলকে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো আগুন। পুতুলটা প্রবল চিৎকার করতে করতে একসময় পরিণত হলো ছাই ভস্যে। রুদ্রনীলের মুখে এতক্ষণে সামান্য হাসির আভাস দেখতে পেয়ে মোনালিসা বলল, কি হলো রুদ্রনীল? সায়রার আত্মা কি তবে মুক্তি পেল? হ্যাঁ, সে এখন সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই নবপল্লী পাড়া আজ থেকে বিপদ মুক্ত, আর কেউ মারা যাবে না, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ রে, সায়রার আত্মাকে যদি ওর মা ডেকে আনে তাহলে নিশ্চয়ই ওই বুড়িমা এখনো কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কিন্তু সেই জায়গাটা কোথায়? বুড়ি কোথায় আত্মগোপন করে আছে সেটা আমি ধরতে পেরেছি। মোনালিসা, তুই একবার আয় তো আমার সাথে। আর হ্যাঁ, অ্যাসাইলামে একটা ফোন করতো, বল যত তাড়াতাড়ি হয় নবপল্লীর দক্ষিণ দিকে একটা গাড়ি পাঠাতে। এরপর ওরা ছুটল নবপল্লী পাড়ার দক্ষিণ সীমান্তে থাকা সেই পুরনো বিশাল ভাঙা পরিত্যক্ত বাড়িটার দিকে। রুদ্রর আন্দাজ মিথ্যে প্রমাণিত হলো না। সত্যিই এখানে ওই বুড়ির দেখা মিলল। মেয়েকে হারিয়ে সে প্রায় উন্মাদ হয়ে পড়েছে বছর 10 আগেই। তার এই অবস্থা এখন আরও আশঙ্কাজনক। অ্যাসাইলামের লোকেদের হাতে বৃদ্ধার সকল দায়িত্ব তুলে দিয়ে বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিল ওরা দুজন। বিশ্বজিৎ কোত্থেকে ছুটতে ছুটতে এসে মোনালিসার হাত শক্ত করে চেপে ধরল। তোর কিছু হয়নি তো? শুনলাম তোর উপর নাকি ওই পুতুলটা আক্রমণ করেছে। হ্যাঁ, এই তোর কিছু হয়নি তো? আরে না রে বাবা, আমার কিচ্ছু হয়নি, কারণ আমার সাথে রুদ্রনীল ছিল, তাই আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা রুদ্রনীল, ওই বুড়ি যদি ভবিষ্যতে আবার এই পাড়ায় ফিরে আসে এবং তার তন্ত্রমন্ত্রের দ্বারা পুনরায় এই পাড়ার মানুষের ক্ষতি করতে চায়, তখন? না, সেটা হবে না, কারণ সেই শক্তি আর তার কাছে নেই। সে তার সর্বশক্তি দিয়ে পুতুলটি তৈরি করে তাতে তার মেয়ের আত্মাকে এনেছিল। ওই পুতুল পুড়ে ছাই হওয়ায় সাথে সাথে তার সকল শক্তি চলে গেছে। সুতরাং আর কোনো ক্ষতি করার সামান্যতম ক্ষমতাও তার মধ্যে অবশিষ্ট নেই। অ্যাসাইলামের গাড়ি বুড়িকে নিয়ে চলে যেতেই ওরা এবার যে যার বাড়িতে ফিরে গেল। রাতের অন্ধকার কেটে ধীরে ধীরে ফুটে উঠল ভোরের ঝলমলে আলো। সায়রার ওপর যা করা হয়েছিল তা সত্যিই অন্যায়। একটা নিরীহ মেয়ের প্রাণ চলে গিয়েছিল কেবলমাত্র কয়েকটা মানুষের মূর্খামি এবং হঠকারিতার কারণে। কিন্তু তাই বলে তাদের সে পাপের শাস্তি একটা পাড়ার একাধিক মানুষ ভোগ করবে, এটা তো ঠিক নয়। সেই কারণেই ঈশ্বর বুঝি দেবদূতের মতো নবপল্লীতে পাঠিয়েছিল রুদ্রকে। তোকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের এভাবে বিপদমুক্ত করার জন্য। মোনালিসার কথায় রুদ্র এবার সৌজন্যের হাসি উপহার দিয়ে বলল, আরে থাক থাক, ধন্যবাদ জানানোর কিছু নেই এতে। আফটার অল এটাই আমার পেশা, আমার মূল কর্তব্য।
শুনছিলেন সায়রা ফিরে এসেছে, গল্পের লেখক সুরজিৎ ঘোষ। এই গল্পে গল্প পাঠ এবং পরেশের চরিত্রে ছিল সায়ন্তন, বৃদ্ধা এবং মোনালিসা চরিত্রে তৃষা, মায়ের চরিত্রে মৌপিয়া, মিথির চরিত্রে সঞ্চিতা, প্রীতমের চরিত্রে প্রীতম পুরকায়েত, ইন্দ্রনীলের চরিত্রে নীল, ভিক্ষুকের চরিত্রে উদ্দীপন, বিশ্বজিৎ এবং গল্পের সূত্রধার আমি আর্য। গল্পের সাউন্ড ডিজাইন শঙ্খ, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি ভালো লাগে তাহলে আপনার আপনজনের সাথে শেয়ার করুন, আমাদের জানান আমাদের গল্পগুলো আপনার কেমন লাগছে, বা পরবর্তীতে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের কাছ থেকে আপনারা কীরকম গল্প শুনতে চান। আমাদের মেল পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে, বা আমাদের কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স আপনার জন্য খোলাই আছে। তাহলে আজকের মতো এতটুকুই। পরশু দিন অর্থাৎ বুধবার আমরা আবার ফিরছি আরও একটা দারুণ গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।